জাতি ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। একাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজে মূলনীতি। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। এই লকডাউনের সময় তোমরা বাসায় বসে বসে আশা করি সবাই পড়াশোনায় মনোযোগী আছো। আমি আজকে তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান অধ্যায় 5 পদার্থের অবস্থা ও চাপ, এই অধ্যায় থেকে আমরা চাপ নিয়ে আলোচনা করব। আমরা এখানে কিছু থিওরিটিক্যাল বিষয়গুলো আলোচনা করব। আশা করি তোমাদের অনেক উপকার হবে। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে। প্রিয় শিক্ষার্থীরা, আর কথা বাড়াবো না, আমি এবার পড়ায় চলে যাচ্ছি। তাহলে আমরা প্রথমে অধ্যায়টা আগে জেনে নেই। অধ্যায় 5 পদার্থের অবস্থা ও চাপ। অবস্থা ও চাপ। আচ্ছা, অবস্থা বা চাপ এই শব্দটার সাথে আমরা কিন্তু অনেক পরিচিত। এই আমরা বলতে পারি যে এই ওইদিকে চাপ, ওইদিকে চাপ, এরকম। আবার মনে করো যে তুমি একটা লোকাল বাসে উঠছো, তখন অনেক চাপাচাপি, এই যে চাপাচাপি, আমরা বলি ভাই এদিকে চাপ দিচ্ছেন কেন, ওইদিকে সরে যান, ওইদিকে তো জায়গা আছে। আবার কন্ট্রাক্টররা এমনিতেই বলতে থাকে যে লোকাল বাসে যারা ওঠো দেখবা যে এই পিছনের দিকে যান, সামনে চাপাচাপি করেন না। তাহলে এই যে ঘটনাগুলো চাপ। আবার বলে যে কেমন আছেন, ভালো নাই, কেন, ও অফিসের কাজের চাপ, এটা একটা চাপ, তাই না? তারপরে কি মানসিক চাপ, এটা আরেকটা চাপ। কিন্তু আমরা যে চাপ নিয়ে আলোচনা করব পদার্থবিজ্ঞানে, এই চাপটা টোটালি একটু আলাদা। এই চাপের সাথে আমাদের সম্পৃক্ত বল এবং ক্ষেত্রফল। সাপোজ মনে করো আমার হাতে একটা মার্কার আছে, এই মার্কার দিয়ে আমি এইখানে একটা চাপ দিলাম, এটা কিন্তু চাপ, বাট আমরা এখনই সংজ্ঞায়িত করিনি। দেখো এটাকে আমরা কি করলাম, মার্কারের উপর আমি বল প্রয়োগ করলাম আমার হাতের তালুর উপর। এখন এই যে একটা তলা দেখতে পাচ্ছ মার্কারের, এই তলাটা একটা ক্ষেত্রফল, একটা জায়গা। এই জায়গাটুকুই আমার হাতের অতটুকু জায়গার উপর বলটা প্রয়োগ করতেছে। তার মানে আমি দেখতে পাচ্ছি যে আমার হাতের তালুর একটা জায়গার উপর আমি মার্কার দিয়ে বল প্রয়োগ করতেছি। এই বল প্রয়োগটুকুই হচ্ছে চাপ। কিন্তু হিসাবটা কতটুকু হবে, এই যে আমার এই জায়গাটুকু ফিজিক্সের ভাষায় যদি একক ক্ষেত্রফলের উপর করা হয় তাহলে সেটা চাপ। তাহলে ধরে নাও যে আমরা এরকম একটা জায়গা নিলাম, যে জায়গাটার দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার। তাহলে এর ক্ষেত্রফল এরিয়া এ 1 মিটার স্কয়ার। পুরোটুকুর ক্ষেত্রফল হয়ে যাচ্ছে 1 মিটার স্কয়ার। এইটুকু জায়গার উপর খাড়াভাবে, লম্বভাবে আমি যতটুকু বল প্রয়োগ করব, সেই বলের পরিমাণকে বলা হবে চাপ। তাহলে আমরা প্রথমেই যে জিনিসটা শিখলাম, এখান থেকে প্রথমে শিখলাম চাপ। চাপ কি? চাপটার বেলায় আমরা সংজ্ঞায়িত যদি করি তাহলে লিখব একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। বলকে চাপ বলে। তাহলে এর উপর যদি আমি এরকম লম্বভাবে বল প্রয়োগ করি,
এইটুকু জায়গার উপর বলের পরিমাণ হলো F। তাহলে আমরা লিখতে পারতেছি যে A ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বল F পরিমাণ। সুতরাং আমার হাতের লেখা খেয়াল করো না, হাতের লেখা আমার যাতা, আশা করি বুঝতে পারবে। মানে 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলে প্রযুক্ত বল F/A ঐকিক নিয়মে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 1 এ কম হয়। তাহলে A ক্ষেত্রফলের উপর যদি প্রযুক্ত বল হয় F পরিমাণ, তাহলে 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলে প্রযুক্ত বলের পরিমাণ হবে F/A। তাহলে আমরা সংজ্ঞা থেকে পড়ে আসলাম একক ক্ষেত্রফলের উপর যতটুকু বল প্রয়োগ করা হয় লম্বভাবে সেই বলটুকুকেই বলা হয় চাপ। সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি, সুতরাং চাপ P প্রেসার, সেখান থেকে P সমান F/A। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম চাপ P সমান F/A। এটা হলো চাপের একটি সমীকরণ, চাপের সমীকরণ পেয়ে গেছি। তাহলে এবার দেখো, আমি যদি এইখানে যে আমি বল প্রয়োগ করেছিলাম প্রযুক্ত বলের মান, আর এই জায়গাটুকু ক্ষেত্রফল যদি আমি এখানে বসিয়ে দিতে পারি, তাহলে এখানে কতটুকু চাপ সেটুকু আমরা পেয়ে যাব। পরের অংশ দেখো, এবার চাপের একটা একক আসছে। চাপের একক কি দেখো, বলের একক নিউটন, ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার, বা এটাকে লেখা যায় নিউটন পার মিটার স্কয়ার। তাহলে চাপের একক নিউটন পার মিটার স্কয়ার। এই নিউটন পার মিটার স্কয়ারকে বিজ্ঞানী প্যাসকেলের নাম অনুযায়ী আরেকটা নামকরণ করা হয়েছে প্যাসকেল, বা এটাকে আমরা লিখতে পারি প্যাসকেল। প্যাসকেল। তাহলে চাপের একক কি, নিউটন পার মিটার স্কয়ার অথবা প্যাসকেল। এবার দেখো আমরা চাপের একটা মাত্রা হিসেব করব। চাপের মাত্রা, এখানে চাপ সমান কি, বল বাই ক্ষেত্রফল। আচ্ছা, মনে আছে তো বলের মাত্রা কি? আমরা জানি বলের মাত্রা, দেখো বলের মাত্রা m l t ইনভার্স 2, আর ক্ষেত্রফল হলো উভয় দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্যের মাত্রা l, ক্ষেত্রফল আমাদের দুইটা থাকে, দৈর্ঘ্য আর প্রস্থ দুইটাই এক প্রকারের দৈর্ঘ্য, তাহলে আমরা l স্কয়ার দিতে পারি। তাহলে এবার যদি এলটাকে উপরে নিয়ে যাও সূচকের নিয়মে, দেখো এল এই 2 উপরে গিয়ে মাইনাস হবে, এল এর উপর 1 আছে, 1 মাইনাস 2, তাহলে থাকবে এল ইনভার্স 1 টি ইনভার্স 2। কেউ যদি মনে না থাকে একেবারেই, তাহলে শর্টকাট পদ্ধতিতে আমরা একক থেকেও আসতে পারি। দেখো বলের একক নিউটন, ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার। দেখো নিউটন যদি ভাঙি তাহলে কি আসে, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার ভাগ মিটার স্কয়ার। অথবা দেখো কেজি মিটার স্কয়ার উপরে নিয়ে গেলে হবে মিটার ইনভার্স 1, 2 বিয়োগ হয়ে থাকবে একটা মাইনাস 1, সেকেন্ড ইনভার্স 2, তাহলে এর মাত্রা আসে m l ইনভার্স 1 t ইনভার্স 2। বাস হয়ে গেল। এই মাত্রাটি অবশ্যই মনে রাখবে, অনেক সময় এমসিকিউ বিষয়গুলোতে মাত্রাটা চলে আসে। শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যে চাপের একটা সমীকরণ পেয়েছি P সমান F/A। এবার দেখো চাপের কত সুন্দর সুন্দর রহস্য। আমরা অনেক মজার মজার জিনিস পড়বো এই চাপ থেকে, এবং বাস্তব জীবনেও এগুলো আমরা খুব সাবধানতার সাথে প্রয়োগ করব। আমরা চাপের সমীকরণটা এখান থেকে দেখো, চাপ সমান পেয়েছি F/A।
এখান থেকে আমি দুটো জিনিস বের করব। একটা পি সমানুপাতিক এফ যখন এ ধ্রুব বা স্থির, আর দ্বিতীয়টা হলো পি ইজ প্রপোর্শন টু 1/a যখন এফ ধ্রুবক। আচ্ছা, কিভাবে? আমি কোন জায়গায় বল প্রয়োগ করতেছি, এবার মনে করো কেমন, এই মার্কারটা দিয়ে আমি কোন একটা জিনিসকে এরকম ধাক্কা দিয়ে ছিদ্র করব। অথবা মনে করো তোমার হাতে একটা প্লাস্টিকের বোতল আছে, তুমি এই কলমটা দিয়ে ছিদ্র করবা। খেয়াল করো, কিন্তু এই পেনটা দিয়ে ছিদ্র করলে পেনের মাথা কি সূক্ষ্ম, অনেক সূক্ষ্ম। তাহলে তুমি এটা চাপ দিলা, বোতলটা একটু মোটা, তুমি এটা ছিদ্র করতে পারলা না। এখন এই জায়গা দিয়ে তোমার সে আরেকজন একটু শক্তিশালী মানুষ, সে এটাকে ধাক্কা দিয়ে বোতলটা ছিদ্র করে দিল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি তোমার কিন্তু প্রযুক্ত বল কম ছিল, আর ওই শক্তিশালী লোকটার প্রযুক্ত বল একটু বেশি ছিল। বাট এই মাথার ক্ষেত্রফল দুইজনের জন্যই একই ছিল। তাহলে দুইজনের ক্ষেত্রে এই বলটা কি হবে, সরি, এই ক্ষেত্রফলটা হবে ধ্রুবক, কিন্তু বলটা হবে ভিন্ন। তাহলে আমি এটাই লিখেছি, যখন ক্ষেত্রফল সমান থাকে তখন বল যদি ভিন্নতা হয়, অর্থাৎ বল যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে চাপও ভিন্ন ভিন্ন হবে। সেই ভিন্ন ভিন্ন হওয়ার পরিমাণ কেমন ভাবে হবে? বল যত বেশি দিবা চাপ তত বেশি হবে। কখন? যখন ক্ষেত্রফল ধ্রুব থাকবে। তার মানে যখন ক্ষেত্রফল একই থাকবে তখন বল যত বেশি দেব তত বেশি চাপ অনুভূত হবে। এই যে শুরুতে আমি বলতেছিলাম যে বাস্তব জীবনে অফিসের অনেক কাজের প্রেসার, চাপ আর সহ্য হয় না। মানুষ কিন্তু একটাই, ধরলাম এই মানুষের মাথাটার একটা ক্ষেত্রফল বা ব্রেনটার একটা ক্ষেত্রফল। আচ্ছা, এবার একদিনে যদি 10টা ফাইলের কাজ দেওয়া হয়, তার উপর আরো 5টা ফাইল দেওয়া হলো, তাহলে প্রেসার বাড়বে, তাই না? তার মানে কাজের পরিমাণ আমি বাড়াচ্ছি ওখানে। এই জন্য বলতেছি অফিসে প্রেসারটা বাড়তেছে। জাস্ট আমি এরকমই একটা জিনিস দিয়ে তুমি কোনো কাজ করবা, কোনো জায়গায় বল প্রয়োগ করবা, তোমার বল দিয়ে কাজ হচ্ছে না, ওই জিনিস দিয়ে আরেকজন শক্তিশালী মানুষ এসে বল প্রয়োগ করলো, তার কাজটা হয়ে গেল। এই জন্য বলতেছি যদি ক্ষেত্রফল ধ্রুব থাকে তাহলে বল বাড়লে চাপ বাড়ে, বল কমলে চাপ কমে। অপরদিকে দেখো, যদি বল ঠিকই থাকে, তুমি এই মার্কারটা দিয়ে ওই প্লাস্টিকের বোতলটা ছিদ্র করবা, তোমার গায়ে সমস্ত শক্তি দিলা, দিয়ে ধাক্কা দিলা, কাজ হলো না, ছিদ্র হলো না। এবার তুমি করলা কি, সুইয়ের মতো চিকন একটা অংশ নিয়ে বা এই পেনটাই নিয়ে তুমি ওই বোতলটাকে আগের মতোই গায়ের জোরে ধাক্কা দিলা, এবার ছিদ্র হয়ে গেল। তাহলে কি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, আগে যে মার্কারের মাথা দিয়ে তুমি বল প্রয়োগ করলা, এটার মাথার ক্ষেত্রফলটা বেশি, এই কারণে ওখানে ছিদ্র হয়নি। এবার এখানকার মাথার ক্ষেত্রফলটা কম, তার মানে এটা ছিদ্র হয়ে গেছে। এখন এই জিনিসটা আমি বলতেছি, তুমি দুই বেলায় অর্থাৎ দুই ক্ষেত্রেই সর্বোচ্চ বল প্রয়োগ করেছো, তার মানে বল ধ্রুবক, এফ ধ্রুবক। এফ ধ্রুবক হলে দেখতে পাচ্ছি যে চাপ ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। ক্ষেত্রফল যত বেশি হবে চাপ তত কম হবে, ক্ষেত্রফল যত কম হবে চাপ তত বেশি হবে। এই দুইটার বেলায় তাই হয়েছিল। এটার ক্ষেত্রফল বেশি, ফলে চাপ কমে গেছিল, ছিদ্র হয়নি। আর পেনটার ক্ষেত্রফল কম, ফলে চাপ বেশি হয়েছিল, ক্ষেত্রফল কম, চাপ বেশি, ফলে ছিদ্র হয়ে গেছে। তাহলে এই বিষয়টার উপর আমরা দেখতে পাচ্ছি যে চাপ ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। এবার এটার উপর বেস করে দেখো, আমরা বাস্তব জীবনে কয়েকটা ঘটনার কথা বলি। আলপিন বা পেরেক বা সুই মাথা সরু রাখা হয় কেন?
এই একটা প্রশ্ন। আবার চাকুর এক পাশ, চাকু বা ছুরি বা দা এক পাশ ধারালো রাখা হয় কেন? হিল জুতা পায়ে নরম মাটির রাস্তায় হাঁটা কষ্টকর কেন? আচ্ছা দেখো, আমরা এখান থেকে একটা একটা করে বলি। আমি যদি এক নাম্বারটা ভাবি, দেখো একটা পেরেক, এই হলো একটা পেরেক, পেরেকের মাথাটা সরু রাখা হয় কেন? দেখো, যত সরু তত মাথার ক্ষেত্রফলটা কম, ফলে আমরা যখন উপরে বাড়ি দেব বা হাতুড়ি দিয়ে যখন আঘাত করব তখন বল প্রয়োগ হলো, বল প্রয়োগের ফলে মাথার ক্ষেত্রফল কম, ফলে চাপ বেশি, এতে কাঠের ভিতরে দেয়ালের ভিতরে খুব সহজে ঢুকে যাবে, প্রবেশ করবে। এই জন্য মাথাটা সরু রাখা হয়। সুইয়ের মাথা সরু রাখা হয়। আলপিনের মাথা সরু রাখা হয় কেন? ছিদ্র করার সময় মাথাটা সরু হওয়ার কারণ অল্প একটু বল প্রয়োগ করলে চাপ বেড়ে যায়, অল্প বল প্রয়োগেই চাপটা বেশি হয়, কারণ ওই যে ক্ষেত্রফল কম ফলে চাপ বেশি। এই জন্য এগুলা সরু রাখা হয়, যে সহজে যেন ছিদ্র হয় বা সহজে কাঠের ভিতরে তক্তার ভিতরে প্রবেশ করে। আরেকটা দেখো, চাকুরে এক পাশ ধারালো রাখা হয় কেন? আমরা চাকুরে এক পাশ ঘষে ঘষে ধারালো করি, যখন ধারালো করি তখন ওই পাশটার ক্ষেত্রফলটা কমে যায়, পাশটা চিকন হয়ে যায়, মানে ক্ষেত্রফল কমে যায়। আর ক্ষেত্রফল যখনই কমে যায় তখন অল্প একটু বল প্রয়োগ করলেই চাপ বেড়ে যায়, ফলে খুব সহজে কেটে যায়। এখন দেখবা যে চাকুর মাথা মোটা ওই চাকুটা দিয়ে কাটা কষ্টকর, যে চাকুটা বেশি ধারালো চিকন ওইটা দিয়ে কাটা সহজ হয়। ঠিক একইভাবে হিল জুতা পায়ে যখন মাটির রাস্তায় হাঁটো, নরম মাটির রাস্তায়, কাদা কাদা মাটি, তখন দেখবা যে যে মেয়েরা হাঁটে তারা নরম মাটিতে হিলের মাথা চোখা সরু হওয়ার কারণে, এই হিলের মাথা, এগুলা কি বলে, পেন্সিল হিল না কেন কি যেন বলে, অনেক সুন্দর হয়েছে। দেখো এরকম একটা পেন্সিল হিল আঁকলাম আমি। এই হিলের মাথা সরু হওয়ার কারণে ক্ষেত্রফল কম, ফলে তোমার পায়ের ভর বা শরীরের ভরটা এর উপর যখন পড়বে ওই ওজন বলটাই এখানে চাপ সৃষ্টি করবে বেশি, কারণ ওই যে তলার ক্ষেত্রফল কম, ফলে চাপটা বেড়ে যাবে, বেড়ে যাওয়ার কারণে নরম মাটির ভিতরে প্রবেশ করবে, ফলে মাটিটা আটকে যাবে, এই জন্য বারবার আটকে যাবে, টেনে তুলতে হবে, এই জন্য হাঁটাটা কষ্টকর হয়, এইভাবে হিল পায়ে হাঁটা কষ্টকর হয়। এই ছিল হলো চাপ সম্পর্কিত বিষয়গুলো, এই ছোট প্রশ্নগুলো, এই সম্পর্কিত ছোট প্রশ্নগুলো আসে, তা আমরা এইভাবে চাপটাকে মূল্যায়ন করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি এর সাথে আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করব, সেটি হলো ঘনত্ব। এবার আমি আরেকটা টপিকস আসছি, সেটি হলো ঘনত্ব। ঘনত্ব কি? ঘনত্বের সংজ্ঞাটা যদি আমি বলি তাহলে সংজ্ঞাটা এরকম যে একক আয়তনের ভরকে ওই বস্তুর উপাদানের ঘনত্ব বলে। একক আয়তনটা কি খুব সহজে বুঝতে পারবা যদি তুমি একটা ইট নাও, বা মনে করো এই যে আমার হাতে একটা ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরটা দেখো, এটা দৈর্ঘ্য আছে, এটা প্রস্থ আছে, আর এইখানে কিন্তু একটু পুরু উচ্চতা আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তিনটা যদি গুণন করি তাহলে হয়ে যায় আয়তন। তাহলে এবার এটাকে আমি পাল্লায় পরিমাপ করলাম, যত কেজি হবে তার ঘনত্ব হবে তাই। যদি মনে করো আমরা এরকম এমন একটা ইট নিতে পারি, বা একটা ব্লকের কথা চিন্তা করো বা বস্তু ভাবো, যে বস্তুটার দৈর্ঘ্য
প্রস্থ সব 1 মিটার। আচ্ছা, এটা 1 মিটার দৈর্ঘ্য, এটা 1 মিটার প্রস্থ, এটা 1 মিটার উচ্চতা। যে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব 1 মিটার, সে বস্তু একটা ঘন বস্তু। তাহলে এর আয়তন কত হবে? আয়তন ভলিউম বা ভি দিয়ে প্রকাশ করা হয়, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, 3টা মিটার গুণন করলে হবে মিটার কিউব সমান 1 মিটার কিউব। তুমি এক খণ্ড কাঠ নিলা, কাঠের দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার, উচ্চতা 1 মিটার, ভিতরে কোনো ফাঁকা নেই, সম্পূর্ণ নিরেট। এই বস্তু এখন মাপলা, যত কেজি হবে তার ঘনত্ব তত। তুমি একটা পাত্র তৈরি করলা এরকম 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ, 1 মিটার উচ্চতা। এবার এই পাত্রটা পানি দিয়ে কানায় কানায় পূর্ণ করলা। এবার ওই পানিটা মেপে দেখো যদি হয় 1000 কেজি, তাহলে ওই পানির ঘনত্ব হবে 1000 কেজি। তুমি এরকম একটা পাত্র নিলা যেটা সোনা দিয়ে পূর্ণ করলা। এবার পুরো সোনাটা মেপে দেখো, যতখানি হয়, যত কেজি হবে, মনে করো 19300 কেজি হলো, তাহলে সোনার ঘনত্ব 19300। তাহলে আমরা কি পাচ্ছি? 1 মিটার কিউব আয়তনের একটা বস্তুর উপাদানের যে ভর, সেই ভরকে ঘনত্ব বলে। 1 মিটার কিউবকে বলি আমরা একক আয়তন। একক আয়তনে কোন বস্তুর ভরকে তার উপাদানের ঘনত্ব বলে। আমরা ধরে নেই একটা বস্তুর আয়তন ভি, ভি আয়তনের একটা বস্তুর ভর ধরলাম এম, এম কেজি। সুতরাং 1 মিটার কিউব আয়তনের ভর কত হবে? এম বাই ভি কেজি, এতখানি ভর হবে। তাহলে আমরা পাচ্ছি যে 1 মিটার কিউব আয়তনের ভর যতখানি হয় তাকেই বলা হয় বস্তুর উপাদানের ঘনত্ব। সুতরাং লিখতে পারি ঘনত্ব, একে রো দিয়ে প্রকাশ করা হয়, গ্রিক বর্ণ রো, এর নাম রো, রো সমান এম বাই ভি। এটা পেয়ে গেলাম ঘনত্বের একটা সমীকরণ। তাহলে আমরা এখান থেকে পেলাম একক আয়তনের ভরকে বস্তুর উপাদানের ঘনত্ব বলে। এখন দেখো এই ঘনত্বটা কিছু একক আমরা বের করব। এখান থেকে যদি একক বের করি, একক, ভরের একক কেজি আর আয়তনের একক মিটার কিউব, বা এটা হচ্ছে কেজি পার মিটার কিউব, এটা ঘনত্বের একক। এবার আমরা এখান থেকে মাত্রাটাও হিসেব করি। মাত্রা কতখানি? কেজি ভর, ভরের মাত্রা বড় হাতের এম, মিটার দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা বড় হাতের এল, তার উপর ইনভার্স 3 এম এল ইনভার্স 3। এটা পেলাম ঘনত্বের একক এবং মাত্রা। আচ্ছা, এবার আমরা কতগুলো রাশির মানে বস্তুর ঘনত্ব একটু জেনে নিব মোটামুটি। এবার আমরা কতগুলো বস্তুর ঘনত্ব জেনে নিব। এই বস্তুগুলোর মধ্যে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেব বরফ, তারপরে পানি। এই ঘনত্বগুলো আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তবে ঘনত্বের এখানে দুইটা একক আছে, একটা হবে হলো গ্রাম পার সিসি আর একটা হলো কেজি পার মিটার কিউব। গ্রাম পার সিসি এবং কেজি পার মিটার কিউব দুটাই আমি একটু দেখাচ্ছি। এরপরে আমি গ্রাম পার সিসি থেকে কিভাবে কেজি পার মিটার কিউবে যাবা সেই বিষয়টা একটু দেখায় দেব। তাহলে আমরা প্রথমে আসি
এখানে বস্তু আর এখানে ঘনত্ব গ্রাম পার সিসি, সিসি মানে কিউবিক সেন্টিমিটার, অর্থাৎ গ্রাম পার সেন্টিমিটার কিউব এই একক। আর আমরা গণিতের অঙ্ক করার সময় অবশ্যই আন্তর্জাতিক একক করব কেজি পার মিটার কিউব, দুইটাই। প্রথমে দিলাম বাতাস, এটা হলো 0.00127, এটা 1.27 এইটা। আচ্ছা, এরপরে আমরা চলে আসি হলো কর্ক। কর্ক গুলা কি তোমরা দেখবা বোতলের মুখে হোমিওপ্যাথিক ওষুধের, এখন তো প্লাস্টিকের দেয়, আগে এক ধরনের কাঠের কাঠের মতো দেখা যেত, একটু রাবারের মতো কাঠের মতো নরম, ওই জিনিসগুলো হলো কর্ক। এটা 0.25, এটা হলো 250। আচ্ছা, এরপরে দেখো কাঠ, কাঠ এটা আসলে ফিক্স বলা যায় না, এক এক ধরনের কাঠ এক এক রকম। এটা 0.4 থেকে 0.5, এটা 400 থেকে 500 এইটা। আচ্ছা, এবার মানব দেহ, মানব দেহ এটা 0.995, এটা 995, 995 এটা গেল। এবার আসি কাঁচ, টু 2.6, এটা আসলো 2.2600, 2600। অর্থাৎ গ্রাম পার সিসি কে শর্টকাট পদ্ধতিতে 1000 দিয়ে গুণন দিলেই কেজি পার মিটার কিউব পাওয়া যায়, আর কেজি পার মিটার কিউব কে 1000 দিয়ে ভাগ দিলেই গ্রাম পার সিসি পাওয়া যায়। আচ্ছা, এটা আসলো 2600। এরপরে আমি আরেকটা আসতেছি পানি, এটা সবচাইতে বেশি মনে রাখবে, পানি হলো 1, এটা হলো 1000। আচ্ছা, আরো আসি লোহা, লোহা এটা 7.8, এবার 7800। আচ্ছা, পারদ, পারদ, পারদ আসলে 13.6 মানে 13600। তারপরে সোনা, সোনা আছে, সোনা হলো 19.3 মানে 19300। এবার আরো কয়েকটা দিচ্ছি আমি এখানে। রূপা, রূপা 10.5, 10500 কেজি পার মিটার কিউব। এই মানগুলো একটু মোটামুটি মনে রাখবে। সবচেয়ে আরেকটা দাও, বরফ, বরফ এটা হলো 0.92 সমান 920। মোটামুটি সমুদ্রের পানি, সমুদ্রের পানি একটু লবণাক্ত, এই জন্য এর ঘনত্ব বেশি। সমুদ্রের পানি এটা আসলে তোমার 1.05 সমান 1050। এই তো, তাহলে এই ঘনত্বের মানগুলো একটু মুখস্থ রাখবে। তার মধ্যে আমি তোমাদের একটা একটু রূপান্তর দেখাই, বাকিগুলো সবগুলো সুন্দর পারবা। প্রথমে দেখো 1 গ্রাম পার সিসি, এইটাকে আমি রূপান্তরে নেব কেজি পার মিটার কিউবে। গ্রাম পার সিসি 1 গ্রাম কোনটা? পানি। এই পানিটাকে আমি একটু রূপান্তর করে দেখাচ্ছি এই ঘরটায়। এইটা গ্রাম পার সিসি থেকে কেজিতে নিব, তাহলে এটা সমান যদি লিখি 1 গ্রাম ভাগ 1 সেন্টিমিটার কিউব। আচ্ছা, প্রথমে আমি গ্রামকে কেজিতে নিব, গ্রামকে কেজিতে নিলে 1000 দিয়ে ভাগ কেজি,
আর সেন্টিমিটার কিউব 3টা সেন্টিমিটার আছে, তাহলে একে মিটারে নিতে গেলে 1/100, দৈর্ঘ্য মিটারে গেল। এবার প্রস্থটাও 1 ছিল, 1/100, এটাও মিটারে গেল, 1/100। এবার মিটার কিউব, তাহলে দৈর্ঘ্যকে সেন্টিমিটার থেকে মিটারে নিলাম, 100 দিয়ে ভাগ, প্রস্থকে নিলাম, উচ্চতাকে নিলাম, তাহলে সম্পূর্ণ আয়তনটাই মিটারে গেল। এবার আসো 1/1000 ভাগ, এটা 1/1 এর পরে 6 শূন্য, এত মিটার কিউব, এটা কেজি। এবার গুণন দিয়ে উল্টিয়ে দাও, 1/1000 গুণন 1 এর পরে 6 শূন্য ভাগ, এবার আসলো কত 1। এবার উপরে থাকলো কেজি আর নিচে মিটার কিউব, ইনভার্স হয়ে গেল, সমান সমান 3 শূন্য 3 শূন্য কাটলো, সমান 1000 কেজি পার মিটার কিউব। এই জন্য শর্টকাট পদ্ধতি বলেছিলাম, গ্রাম পার সিসি থেকে মিটারে নিতে গেলে, কেজিতে নিতে গেলে 1000 দিয়ে গুণ দিবা, আর কেজি পার মিটার কিউব থেকে গ্রাম পার সিসিতে আনতে গেলে 1000 দিয়ে ভাগ। এই হলো একটা শর্ট নিয়ম। এবার আমরা আসবো ঘনত্ব। ঘনত্বের উপর নির্ভর করে বস্তুর ভাসা এবং ডোবা। এবার বস্তু ভাসা ও ডোবা। একটা বস্তু তরলে ভাসবে না ডুববে, তরলে ভাসবে নাকি ডুববে, সেটা নির্ভর করবে এই ঘনত্বের উপর। দেখো আমি ধরলাম একটা বস্তুর ঘনত্ব, বস্তুর ঘনত্ব রো এস, আর তরলের ঘনত্ব ধরলাম রো এল। এল তে লিকুইড, এল তে এস তে সলিড, কোন একটা বস্তু। আচ্ছা এবার দেখো 1 নাম্বার, যদি বস্তুর ঘনত্ব বেশি হয় তাহলে সম্পূর্ণ নিমজ্জিত হবে, নিমজ্জিত হবে বা ডুবে যাবে। এবার দ্বিতীয়টা দেখো, যদি বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে কম হয় তাহলে আংশিক নিমজ্জিত, নিমজ্জিত অবস্থায় ভাসবে। এবার তৃতীয়টা, যদি বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের সমান হয় তাহলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। আমি যদি একটি ডায়াগ্রাম চিত্র দেখাই, মনে করো এটা একটা তরল, একটা বস্তু, তখন এরকম হবে, সম্পূর্ণ ডুবে যাবে। আচ্ছা দ্বিতীয়টার যদি চিত্র দেখাই, দ্বিতীয়টার চিত্র এটা আসবে এরকম, এরকম বস্তুটা কিছু অংশ ডুবে যাবে, কিছু অংশ ভেসে থাকবে। আর তৃতীয়টা যদি দেখাই তাহলে দেখো এটা তরলের উপরের অংশ, এরকম সম্পূর্ণ বস্তুটা ডুবে গিয়ে ভেসে থাকবে। আমি 3টা অবস্থা দেখালাম কিভাবে বস্তুগুলো হয়। এখন আমরা এখান থেকে বের করতে পারবো যে সাপোজ মনে করো একটা কোয়ার্ক, এই যে কোয়ার্ক রো এস 250 কেজি পার মিটার কিউব, এটা ঘনত্ব দেখলাম। পানির ঘনত্ব দিলাম, পানির ঘনত্ব হলো 1000 কেজি পার মিটার কিউব। এখন দেখো কোয়ার্কের ঘনত্ব কম, পানির ঘনত্ব বেশি, তাহলে যে কোয়ার্কের ঘনত্ব কম, পানির ঘনত্ব বেশি, ফলে এটা কিছুটা অংশ ডুবে গিয়ে ভেসে থাকবে, এই চিত্রের মতো হবে। আবার যদি বলো লোহা, লোহার বেলায় যদি ঘনত্ব ধরি 7800, দেখো লোহার ঘনত্ব পানির চেয়ে অনেক বেশি, ফলে লোহার টুকরা পানির মধ্যে দেওয়ার পরেই সেটা ডুবে যায়। এখানে একটা প্রশ্ন থাকতে পারে, জাহাজ ভাসে কেন?
এটা আমরা আরেকটু পরে লেকচারগুলোতে ব্যাখ্যাতে আসবো, আর্কিমিডিসের নীতি দিয়ে ব্যাখ্যা করব সেটা আমরা। তো আমরা এখানে দেখলাম একটা লোহার ঘনত্ব পানির চেয়ে বেশি, ফলে লোহা ছেড়ে দিলে পানিতে ডুবে যায়। এবার আমি এখান থেকে দেখব যে বরফ পানিতে ছেড়ে দিলে কিন্তু কিছু ডুবেও যায় আবার ভেসেও থাকে। তাহলে বরফের বেলায় বরফ এটার ঘনত্ব 920 কেজি পার মিটার কিউব, আর পানির পাইলাম 1000 কেজি পার মিটার কিউব। তাহলে দেখো বরফ পানির মধ্যে ছেড়ে দিলাম, বরফ কিছু ডুবে যাবে কিছু ভেসে থাকবে। আচ্ছা, এখন কতটুকু অংশ ডুবে যাবে কতটুকু অংশ ভেসে থাকবে সেই অংশটাও আমরা বের করতে পারি। তাহলে এটা খেয়াল করো, এটা এমসিকিউর জন্য খুব বেশি কাজে লাগে। ডুবন্ত অংশের সূত্র হলো রো এস বাই রো এল। তাহলে বরফের বেলায় কতটুকু ডুববে? বরফের বেলায় ডুববে রো এস 920 ভাগ 1000। এটুকু ক্যালকুলেশন করলে দেখো 11/12 অংশ হয়। এত অংশ ডুবে যাবে। তাহলে ভাসমান অংশের সূত্র কি? ভাসমান অংশ এটা হবে 1 মাইনাস রো এস বাই রো এল। তাহলে বরফ কতটুকু ভাসবে? 1 মাইনাস 11/12, 1/12 অংশ। তুমি এক খণ্ড বরফ যদি ছেড়ে দাও, মনে করো বরফের যে খণ্ডটা আছে তার উচ্চতা, এই উচ্চতার 12 ভাগের 11 ভাগে ডুবে যাবে আর 1 ভাগ ভেসে থাকবে। একটু আগে আমি কোয়ার্কের দেখলাম, কোয়ার্কের ভেসে থাকে কত অংশ? দেখো কোয়ার্ক ভাসবে, কোয়ার্কের ঘনত্ব কত পেয়েছি? 250, পানিতে ডুবাইলে 1000 সমান 1/4, 1/4 অংশ ভেসে থাকবে। আচ্ছা, এখন তোমাকে প্রশ্ন দেওয়া হলো যে একটা বস্তু পানিতে ছেড়ে দিলে, একটি বস্তু পানিতে মনে করো 1/5 অংশ ডুবে যায়। বস্তুর ঘনত্ব কত? খুব সহজে বের করতে পারবো। দেখো এই যে আমরা পড়েছিলাম রো এস বাই রো এল, এটা কিসের সূত্র? ডুবন্ত অংশের সূত্র। এখন এখান থেকে দেখো ডুবন্ত অংশ কত আছে? 1/5 সমান রো এস বার করব, পানিতে বলেছে, পানির ঘনত্ব কত? 1000। এখন এখান থেকে উভয় পক্ষ থেকে কাটাকাটি করো, কত আসে? বা রো এস সমান আসে 1000, এই পাশে আনলে 1000 ভাগ 5 সমান 200। বাহ, খুব সহজ। দেখো কোন বস্তু কতখানি অংশ ডুবে গেছে এটা দিয়ে আমরা জাস্ট ঘনত্ব বের করতে পারবো, খুবই সহজ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে চাপ এবং ঘনত্ব এই দুটো টপিকস নিয়ে তোমাদের আলোচনা করলাম। পরবর্তী লেকচারে আমরা আবার নতুন করে অন্যান্য টপিকস নিয়ে আসব এই অধ্যায় থেকেই। তবে তোমরা সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটি ভালো করে দেখবে এবং ভালো লাগলে বা যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।